বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 3 নভেম্বর রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি এই জন্য যে আপনার যদি সুস্থতা না থাকে তাহলে আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। মার্কেট স্বাভাবিকভাবেই খারাপ রয়েছে। এরপরেও যদি আপনার স্বাস্থ্যটা খারাপ থাকে, শরীরটা খারাপ থাকে, তাহলে কিন্তু সেটার মাত্রা আরো বেড়ে যায়। তো সুস্থ থাকলে এই মার্কেট খারাপ থাকলেও কিন্তু কোনো কিছু মনে হয় না। কারণ মার্কেট তার নিজস্ব গতিতে চলছে, ঠিক তার প্রয়োজনে সে একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু শরীর এবং মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমরা গতকালকে মার্কেট নিয়ে বেশ বড় একটা বিস্তর আলোচনা দিয়েছিলাম। সেখানে আমি খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে আমার মনে ভয় হয় যে মার্কেট আগামী দিনে ডাউন ট্রেন্ডে থাকবে। এই কথাটা আমি 2 থেকে 3 বার আলোচনায় মাঝে বলেছিলাম এবং চার্ট যখন আলোচনা করি হয়তো আপনারা অনেকেই যারা আমার আলোচনা শুনে থাকেন তারা বিষয়টি লক্ষ্য করেছেন এবং যেই ভয়টি ছিল সেই ভয়টি আমাদের আজকে কাল হয়েছে এবং সেটি সম্পূর্ণরূপে তার ষোলকলা পূর্ণ করেছে। মার্কেট 5090-92 এই জায়গাটাতে আমি প্রত্যাশা করেছিলাম যে একটা সাপোর্ট নিবে, বাট মার্কেট সেখানে এসেছিল। এসে তারপরে আবার যখন সাপোর্ট ভেঙে যায় তখন দুর্দান্তভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যায় এবং অবশেষে মার্কেট যে জায়গাতে লো করেছে সেম জায়গাতে মার্কেট আজকে ক্লোজ করেছে এবং 54-55 পয়েন্টের মতো মার্কেট আজকে ডাউনে গেছে। মার্কেটের যদি প্রথম দিকের 1 ঘন্টার লেনদেন যদি আপনারা একটু দেখেন, সেখানে মার্কেট প্রায় 200 কোটি টাকার মতো লেনদেন করেছিল এবং সর্বশেষ মার্কেট ক্লোজ হলো যখন, তখন আমরা দেখলাম মার্কেটের লেনদেন 518 কোটি টাকা এবং গত দিনে যে 544 কোটি টাকার লেনদেন হয়েছিল সেখান থেকে 26 কোটি টাকা আজকে লেনদেন কম হয়েছে। বাট লেনদেন যে কম হওয়া এই বিষয়টা মার্কেটের জন্য খুব বেশি একটা প্রভাব ফেলবে না, কারণ গ্র্যাজুয়ালি মার্কেটে যেভাবে ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে ঠিক সেইভাবেই রয়েছে। ডাউন ট্রেন্ডে আসার ক্ষেত্রে ঠিক সেই সেম পজিশনটা ধরে রেখেছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা খুবই নগণ্য, মাত্র 45টি। ডাউন ট্রেন্ড 300টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 53টি। আমরা জুলাই সনদের ব্যাপারে মার্কেটের একটা কানাঘুষা ছিল এবং জানি না এখন পর্যন্ত যে নিউজ সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে পলিটিক্যাল কিছু ইস্যু এখনো যেটি সামনে আসেনি, হয়তো আমাদের মার্কেট মেকার যারা রয়েছেন তারা বিষয়টা হয়তো জেনেছেন এবং তারাই পরিকল্পিতভাবে মার্কেটটাকে আজকে ডাউন ট্রেন্ডে নিয়ে এসেছেন। যদিও গতকালকের ক্যান্ডেলটি ভালো আসেনি, টেকনিক্যালি মার্কেট আজকে ডাউন ট্রেন্ডে থাকার কথা, তো সেটাই হয়েছে। বাট দীর্ঘদিন যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, আমরা প্রত্যাশা করেছিলাম যে মার্কেট অন্তত এই ডাউন ট্রেন্ডটা স্বাভাবিকভাবে না তৈরি করে আবার আপ ট্রেন্ডে চলে যাবে, বাট সেটা হয়নি। তো আমরা মার্কেটের যদি আজকে টপ 10 গ্যানার লিস্টের স্টকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, সেখানে আপনারা দেখতে পাবেন যে আসলে কি স্টকগুলো আজকে মুভমেন্টে ছিল। তো অধিকাংশ স্টকই আমাদের যে স্টক নিয়ে আমরা কথা বলি, অধিকাংশ স্টকে আজকে কারেকশন জোন ফেস করেছে। আমরা 2-3টি স্টক ছাড়া আমরা টপ 10-এর কোন স্টক, সিভিওর কথা আমরা বারবার আলোচনা করেছিলাম। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক সেটি আপনারা অবশ্যই দেখেছেন এবং আমরা আইএসএন নিয়ে মাঝে কথা বলেছি, তবে সেটি চলমান গেম অবস্থায়, সুতরাং আইএসএনটাকে আমরা ওইভাবে ধরবো না। বাট আমাদের এশিয়াটিক ল্যাবরেটরি এবং সোনালিয়াস এই দুইটি এবং আমাদের লাস্টে যে সিভিও, এই 3টি স্টক আমাদের 10টি স্টকের মধ্যে রয়েছে। বাট আমরা এশিয়াটিক ল্যাবরেটরি আলোচনাটা বেশ কয়েকদিন পূর্বেই বাদ দিয়েছি, কারণ এশিয়াটিকের যে পারফর্ম ছিল এবং যে প্রফিটটা নেওয়ার দরকার ছিল সেটা আমরা নিয়েছিলাম এবং কারেকশন জোনে আমরা ফিরে যাওয়ার পরে আমরা সেটা নিয়ে কথা বলিনি। তো তারপরেও আমরা সেক্টর বাই দেখি। মার্কেটে যদি আপনি দেখেন যে এই সেক্টর দুটো সবসময় প্লে করছিল, তার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টর ছিল এরকম এবং 100% নেগেটিভ।
ইন্স্যুরেন্সের একটা স্টকেও আজকে ডাউন আপ ট্রেন্ডে এবং ইকুয়ালে নাই, 100% নেগেটিভ। সেম একই অবস্থা প্রায় আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে এবং টেক্সটাইল সেক্টরে, এবং সর্বশেষ পেরেকটিভ উঠেছে আমরা দেখতে পেয়েছি ব্যাংক এবং লাইফ। তো এই সেক্টরগুলো আজকে মার্কেটের মূলত ডাউন ট্রেন্ড করতে খুব ভূমিকা পালন করে, এবং আমরা দেখেছিলাম প্রায় 2-3 কোটি যে ভলিউম ছিল সর্বশেষ একসঙ্গে চাপিয়ে দেওয়া হয়েছে সেল প্রেসারে। তো যার কারণে মার্কেটের এই ডাউন ট্রেন্ড হয়তো অনেকেই আজকে বিশেষ সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু স্ক্রিনশট ঘুরে বেড়ায়। আপনি মার্কেট সম্পর্কে বিভিন্ন স্ক্রিনশট আমরা দেখেছি বিভিন্ন মানুষের মোবাইলে, বিভিন্ন গ্রুপে। যেহেতু আমি নিজেও একটা গ্রুপ চালাই, পাশাপাশি বিভিন্ন গ্রুপে আমরা সংযুক্ত রয়েছি, অনেক সিনিয়রদের সাথে, সিনিয়র ভাইদের গ্রুপে রয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করছি যে একটা স্ক্রিন কি বলে এটাকে, যে সেখানে লেখা আছে যে দ্রুত মার্কেট থেকে পালান, যার যা কিছু আছে সব সেল করে বের হয়ে যান, মার্কেট চরম ডাউন ট্রেন্ডে থাকবে, মার্কেট আর ভালো হবে না। তো এই যে মানে কিছু গুজবি স্ক্রিনশট বিভিন্ন মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, এমনিতেই আমাদের মার্কেটে যারা সাধারণ বিনিয়োগকারী আমরা রয়েছি, এমনিতে অনেক প্যানিক আমরা, যে কোনো নিউজ আমরা পাইলেই খুব আতঙ্কিত হয়ে পড়ি। এবং একটা অংশ রয়েছে আমাদের মার্কেটে যারা অনেক বয়স্ক সম্মানিত ব্যক্তি, তাদের আসলে রিস্ক নেওয়ার সেভাবে প্রবণতা থাকে না, অনেক ধরনের অর্থ বিনিয়োগ তারা মার্কেটে করে থাকেন। তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা এই ধরনের কোনো নিউজ শুনলেই সাথে সাথে সেল প্রেশার ক্রিয়েট করে ফেলেন। তো এই যে স্ক্রিনশটগুলো না হলেও আমাদের আমি 3-4টা গ্রুপে সংযুক্ত রয়েছে, এবং আমার নিজের গ্রুপে প্রায় 476 জন মানুষ রয়েছে। তো 3-4টা গ্রুপে মিলিয়ে মিনিমাম 3 থেকে 3,500 লোক রয়েছে। তো এই 3,500 লোক কিন্তু আপনার এই জিনিসগুলো দেখেছে। তো এটা দেখার পরে স্বাভাবিকভাবেই মানুষের কিন্তু একটা ভয় কাজ করে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বলেন, এই জিনিসগুলো তারা দেখেছে। তো সব জায়গা থেকে এই যে কিছু সংবাদ বা মিথ্যা অপপ্রচার চালানো হয়, যেটিও মার্কেটের জন্য বিশেষ ক্ষতির কারণ। তো যাই হোক, আমরা আপনাদের একটু চার্ট দেখাবো। চার্ট দেখানোর আগে আমরা একটু মার্কেটের শুরুতেই যে শুরুতেই যে সূচনীয় বক্তব্য আজকে দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমরা পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এবং যারা আমার সঙ্গে রয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে, যারা আমার সঙ্গে রয়েছেন, যারা আমার কাছে সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিয়ে আমার সাথে সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা অনারিয়ামের মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং 3টি স্টক সম্বলিত ওয়াচ লিস্ট নিতে আগ্রহী, তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা সেখানে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা আলোচনার মাঝে আর এই কথা না বলি, আমরা মিড চার্টের ব্যাপারে যেটি বলছিলাম, আমি সব সময়, আপনারা যদি লক্ষ্য রাখেন, এই জায়গাটাকে খুব ভয় পেতাম। এই যে জায়গাটা, এই জায়গাটাতে দেখেন মার্কেটের মুভমেন্ট ছিল 5,600, আমি স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি, এবং 600-র পরে দেখেন 3বারে মার্কেট ছোট্ট ছোট্ট কারেকশন দিয়ে আপ ট্রেন্ডে গিয়েছে, এবং যখন আপ ট্রেন্ডে গিয়েছে এবং এই 5,674 এই জায়গাতে পৌঁছেছে, তখন কিন্তু মার্কেটের আপনি স্বাভাবিকভাবেই যদি চার্টটা দেখেন যে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা কিন্তু খুবই কম, গ্রিন ক্যান্ডেলের সংখ্যা খুবই কম। সুতরাং আমি এই জায়গাটাতে খুব ভয় পেতাম এই কারণে যে মার্কেটের এই জায়গাটা একটা বড় সাপোর্ট রয়েছে, এবং এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে, আমি এর আগেও বলেছিলাম যে মার্কেট 4,900 এই লেভেলে, 4,800 এই লেভেলে আসার একটা সম্ভাবনা তৈরি করবে। তো আমরা সর্বশেষ আমরা এই জায়গাটাতে আসিনি, বাট খুব কাছ থেকে ঘুরে গিয়েছিলাম, এবং সেবার আমাদেরকে মোটামুটি রক্ষা হয়েছিল। তো গত দিনের যে আলোচনা, গতকাল যে আলোচনাটি করেছিলাম যে
আমার খুব ভয় হয় যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে। তো সেই সাপোর্টটা ভেঙে ফেলেছে, বিভিন্ন গুজবে বাজার সয়লাভ, বাট একটা আস্থার জায়গা আছে। আস্থার জায়গাটা হচ্ছে এরকম যে মার্কেটের মেকার যারা রয়েছেন, মার্কেট মেকার যারা রয়েছেন, আমরা যাদের উপর ডিপেন্ড করি অনেক ক্ষেত্রে, তারা যদি চায় কালকে মার্কেট ভালো হবে, তাহলে মার্কেট স্বাভাবিকভাবে ভালো হবে এবং এর পাশে আমরা সেম একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো। যদি মার্কেট ভালো হয়, আর যদি না হয় তাহলে মার্কেটের গন্তব্য ৫,৯০০ প্রাথমিকভাবে এই জায়গাটাতে আপনারা অবশ্যই বিশ্বাস রাখতে পারেন। এবং আমি আমার যারা ওয়াচ লিস্ট নিয়ে আমার সাথে রয়েছেন, অন্যান্য ভাবে যাই বলি, ওয়াচ লিস্ট নিয়ে যারা আমার সাথে রয়েছেন অনারিয়ামের মাধ্যমে, আপনাদের আজকে সবাইকে আমরা কিন্তু মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম আমরা আজকে বাই করবেন না, নো বাই, এই সিগন্যালটি আপনাদেরকে দিয়েছিলাম এবং আপনারা অনেকেই বাই করেননি, এটা আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে একটা বিষয় আমি খুব বিরক্ত বোধ করেছি, সেটি হচ্ছে আমি দেখেছি মার্কেটের একটু ৮-১০ পয়েন্ট যখনই গ্রিন হয়ে যায় তখনই আপনারা বাই করার জন্য পাগল হয়ে যান। মানে সবাইকে না করে করে মানে শেষ হয় না, আপনারা তবুও বাই করে ফেলেন এবং পরবর্তীতে আপনারা যখন লসে পড়েন তখন হতাশ হয়ে বলেন যে ভাই অনেক বড় লসে পড়ে গেলাম। এটা খুবই খারাপ। আপনি যদি কাউকে অনুসরণ করেন বা কাউকে মেনে বিজনেস করেন তাহলে তার কথাটা অন্তত শোনা উচিত। বিশেষ করে আপনি যদি আমার সাথে থাকেন বা আমার আলোচনা যারা এখন শুনছেন তাদেরকে আমি বলবো যে যখন মার্কেটের ফেক আপট্রেন্ড হয় বা মার্কেট হট করে বেড়ে যায় বা ফার্স্ট আওয়ারে প্রাইস অ্যাকশনটা খুব বেড়ে যায়, তখন আপনার উচিত হবে হাতে থাকা স্টক যদি প্রফিটে থাকে প্রফিটটা নিয়ে নেওয়া, আর ওই সময়ে কোনো স্টকে এন্ট্রি না নেওয়া। মার্কেটের যখন আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে তখন আপনার উচিত শেয়ার বাই করা। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। স্টকের মার্কেটের যে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা সেপ্টেম্বরের শুরুতে আগস্টের শেষে এই যে একটা বাই সিগন্যালে ছিল, সেই বাই সিগন্যালটা দেখেন আস্তে আস্তে ধূসর হয়ে কিন্তু রেডে চলে যায়। সেম দেখেন এই জায়গায় আবারও একইভাবে সে তৈরি করেছে। এখন আল্লাহর কাছে বলি যেন এখান থেকে আবার অলরেডি সেলে প্রবেশ করেছে। মুভিং এভারেজ অনুযায়ী আমরা মার্কেটে সেল প্রেসার দেখতে পাচ্ছি, সেলে প্রবেশ করেছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবই একটা মুখোমুখি অবস্থান, আরএসআই তো টানা শুয়ে পড়েছে। তো এই জায়গাটাতে খুব শঙ্কার জায়গা, সবাই খুব সাবধান থাকবেন। আমরা খুব সংক্ষেপে পড়ছি, একবারে এক কথায় শেষ করে দেব স্টকগুলোর বর্তমান অবস্থা। মিডল্যান্ড ব্যাংক আমাদের খুব নিয়মিত একটি স্টক, সবসময় তার সাপোর্ট থেকে ঘুরে আসে। একাধিকবার এই যে সাপোর্টগুলো রয়েছে 20 টাকা বা 20 টাকার আশেপাশে, সেইখান থেকে ঘুরেছে, বাট ক্যান্ডেলটি ভালো আসেনি। এখানে আমরা আগামী দিনে একটা রেড ক্যান্ডেল দেখলে অবাক হব না। এখানে উপরে শ্যাডোটি রয়েছে, বাট স্টকটি নতুন করে বাই সিগন্যালে রয়েছে। আমরা অরিয়ন ফিউশন নিয়ে কথা বলবো। অরিয়ন ইনফিউশন যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম অনেক দিন ধরে একটা স্টক নিয়ে আলোচনা করা হয় না, এবং সেটা ছিল অরিয়ন ইনফিউশন, এবং সেটা আমরা আজকে গতদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম। অরিয়ন ইনফিউশন ঘুরে গিয়ে চেষ্টা করেছে, বাট যেটি চেষ্টা করেছে সেটি যথেষ্ট না। এখানে নতুন করে আবার সিগন্যাল দিয়েছে সেল, ক্যান্ডেল প্যাটার্ন ভালো আসেনি, স্বাভাবিকভাবে দুর্বল ক্যান্ডেল, কারেকশনে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বাট এই জায়গা থেকে যদি মুভমেন্টে ফিরতে হয় স্টকটির, প্রাথমিকভাবে আমি বলবো যে 480-81 উপরে ক্লোজ করতে হবে। তো সেটা সময় সাপেক্ষ, বাট মুভমেন্টে কোনো কিছুই অসম্ভব না। আমরা এফএক্স ফুড নিয়ে একটু কথা বলবো। এফএক্স ফুডের প্রতি বলবো যে এফএক্স ফুড আপনার নজরে রাখবেন। এফএক্স ফুড মুভমেন্টে আসার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছে, বিশেষ করে অনেক ডাউনে ছিল, বাই সিগন্যালে রয়েছে, এবং এই জায়গাগুলোতে 226 আমরা দেখি ক্লোজ করতে পারে কিনা। 226-30 এই জায়গাটাতে ক্লোজ করলে আবারও সে মুভমেন্টে ফিরে আসবে। খুব অল্প সংখ্যক শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে, আশা করি স্টকটি ভালো করবে। অবশ্যই স্টকটিতে নজর রাখবেন। আমরা গতদিনেও যে স্টকগুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেইগুলো স্টকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা ফার্মাইডের কথা গতকালকে আলোচনা করেছিলাম, আমরা সিভিওর কথা গতকালকে আলোচনা করেছিলাম, আমরা সমতা লেদারের কথা আলোচনা করেছিলাম আপনি যদি গতদিনের আলোচনা শোনেন। আমরা জেমিনি সিফুড গতকালকে আলোচনা করেছিলাম, সাপোর্টিল কথা আলোচনা করেছিলাম, তো ডমিনেজের কথা আলোচনা। প্রত্যেকটা স্টকের আজকের খারাপ মার্কেটও দেখবেন যে কিছু কিছু ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। এমবি ফার্মার ক্যানেল ভালো আসেনি, কারেকশনটা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করছি, এবং 900
সরি 700 এই জায়গাগুলোতে আসলে সাপোর্টটা দেখতে হবে আমাদের একটু। হ্যাঁ, এই জায়গাতে মূলত সাপোর্টটা সে এইখানে নেওয়ার চেষ্টা করবে 772-এ, এবং 772-এর আগেও কিছু ছোট সাপোর্ট রয়েছে, সেটা সে রেসপেক্ট করবে কিনা সেটা আমাদেরকে দেখার বিষয়। অবশ্য রেসপেক্ট করবে বলে আমি বিশ্বাস করি, কারণ আম, তার একটা বড় মুভমেন্ট এবং আনইউজুয়াল ভলিউম সহ হয়েছিল। তো আগামী দিনে স্টকটি কারেকশন জোনে থাকবে। যদি ছোটখাটো মুভমেন্ট থাকে বা কারো যদি ডাউনে বাই করা থাকে, তাহলে অবশ্যই এটি স্টক থেকে বের হয়ে যাবেন। একটি স্টক কোহিনূর নিয়ে কথা বলতে চাই। কোহিনূর আমার কাছে বর্তমান সময়ে কোহিনূর ভালো লেগেছে, এবং গতদিনেও আমরা কোহিনূর নিয়ে, গতদিন বলতে কয়েকটি দিন আগেই হবে, কোহিনূর নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। কোহিনূর সেখানে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছে যে মার্কেট ভালো হলেই আমি কিন্তু আর এখানে থাকবো না, তোমরা আমাকে দেখতে পারো, আমি মুভমেন্টের জন্য প্রস্তুত হচ্ছি। তো কোহিনূর ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা ভালো স্টক, আপনারা জানেন এই বছরেও বিনিয়োগকারীদের 65% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে। আমার কাছে কোহিনূরের অ্যানুয়াল ইপিএস খুব ভালো লেগেছে। আমরা কোহিনূর নিয়ে যে প্রেডিকশনটি আমরা করতে চাই সেটি হচ্ছে যে একটা মুভমেন্ট, এবং এই মুভমেন্টটা প্রাথমিকভাবে আমরা 578 থেকে 580-র উপরে একটা ক্লোজ, এবং সেই ক্লোজটা যদি সে সাকসেসফুলি দিতে পারে তাহলে অবশ্যই স্টকটি ভালো করবে এবং তার যে রিসেন্ট হাই আছে সেখানে যাওয়ার চেষ্টা করবে একটানে। বাট স্টকটি যেহেতু নভেম্বরের 20 তারিখে রেকর্ড ডেট, সেহেতু মার্কেট পরিস্থিতি বিবেচনায় সে সেভাবে হয়তো মুভমেন্টটা কন্টিনিউ নাও করতে পারে। বাট আপনি নজর রাখবেন, যদি আশেপাশে বাই পান, ধরে নেওয়া যাক 560, 63, 65 এই লেভেলের, বা এখন যে অবস্থাতে রয়েছে সেখান থেকে 600-র আশেপাশে সেল করা বা 590-এ সেল করা সংক্ষিপ্ত সময়ে, সেটিও আপনাদের জন্য খারাপ হবে না। তো কোহিনূর আশা করি যে এই জায়গাটাতে চলে যাবে। এরপরে আমরা হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই। হাইডেলবার্গ সিমেন্ট আমরা এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। হাইডেলবার্গ সিমেন্ট যখন আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে একটা আশার বাণীও শুনিয়েছিলাম যে হাইডেলবার্গ সিমেন্ট আবারও প্রাইস মুভমেন্টে ফিরে আসবে। বাট সেই মুভমেন্টটা সে সেভাবে ধরে রাখতে পারেনি। আমার মনে আছে আমি সেপ্টেম্বরের দিকে আপনাদের সাথে স্টকটি নিয়ে কথা বলেছিলাম, এবং হাইডেলবার্গ সেপ্টেম্বরে যে প্রাইসটি ছিল, আমরা যদি একটু দেখি তাহলে 243-44 এই লেভেলে একটা প্রাইস ছিল স্টকটির, এবং সেপ্টেম্বর মাসে দ্য সেম প্রাইসটি সে কিন্তু ধরে রেখেছিল, অর্থাৎ ছোট ছোট গ্রিন ক্যান্ডেল করতেছিল, যার কারণে আমার একটা বিশ্বাস ছিল যে সে এখান থেকে উঠে যাবে। বাট সেটি না করে সে উঠেনি, এবং পরবর্তীতে আমরা এই স্টক নিয়ে আর কথা বলিনি। পুরো অক্টোবরে আমরা একবারও কথা বলিনি, আমার স্পষ্ট মনে আছে। এবং নভেম্বরে এসে আমরা সেম একই কাহিনী দেখছি যে সেটি সে সেপ্টেম্বরে করেছিল। তো যেহেতু স্টক সংখ্যা খুবই কম এবং তার রেকর্ড এই মানে শেয়ার সংখ্যা, পাশাপাশি যে ন্যাব যেটি রয়েছে সেটিও ভালো, খারাপ না। তো আশা করি যে কিছু যে বাধাগুলো রয়েছে এই বাধাগুলো তাকে পেরোতে হবে, এবং বিশেষ করে 228 টাকার যে প্রাইসটি রয়েছে এই প্রাইজের উপরে তাকে অবশ্যই ক্লোজ করতে হবে, এবং আমরা 247 থেকে 250 এই জায়গাটাতে তার প্রাথমিক পর্যায়ের মুভমেন্ট এবং প্রফিট টেকিং জোন হিসাবে দেখতে চাই, এবং সেখানে আমরা হয়তো খুব বেশি তার সেল প্রেশার দেখব না, কারণ যে ভলিউমটি সে গেইন করেছে কয়েকদিনে সেখানে সেল প্রেশার হওয়ার কথা না। সুতরাং 47 থেকে 50 এই জায়গাটা আমরা দেখব। এরপরে আমরা খুব ছোট স্টক, আমার বিনিয়োগকারী ভাইদের একটা জিজ্ঞাসা, সেটি হচ্ছে ইটিএল নিয়ে আলোচনা। আচ্ছা, ইটিএল এর ব্যাপারটা খুব চমৎকার। ইটিএল বেশ সময় ধরে, বেশ সময় ধরে ইটিএল একই জায়গাতে ঘোরাঘুরি করছে। এই জায়গাটাতে সে আবারও এসেছিল এবং ইনসাইডার ডাউন ট্রেন্ডও করেছিল একাধিকবার, বাট ধরতে পারেনি, মুভমেন্টে আসতে পারেনি, আবারও সেম একইভাবে রয়েছে।
তো এটিও আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ডাউন ট্রেন্ডে আসলে যাওয়ার জন্য যে বন্দোবস্ত দরকার ইটিএল এর মধ্যে সেটি আছে, বাট ইটিএল এর প্রাইস অ্যাকশন যেটি আমরা দেখেছিলাম 11 টাকা 70 পয়সা 52 সপ্তাহের হাই। তো সেই জায়গাটাতে এবার ইটিএল স্বাভাবিকভাবে একটু ভালো করার কথা ছিল, কারণ সে 2.5% ক্যাশ দিয়েছে এবার বিনিয়োগকারীদেরকে এবং 23 নভেম্বর তার রেকর্ড ডেট রয়েছে। বাট অ্যানুয়াল ইপিএসটা খারাপ আসার কারণে শেয়ারটি কিন্তু আর মুভমেন্টে ফিরতে পারেনি। তো আমরা প্রত্যাশা করছি 9 টাকা 90 পয়সা এবার 9 টাকা 80 পয়সা এর উপরে যদি মুভমেন্ট যায় এবং ক্লোজ দিতে পারে 10-এর উপরে, তাহলে আবারও সে জেগে উঠবে। বাট স্টকটি সবসময় মাথায় রাখবেন, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা বেশ বড়, অর্থাৎ 10 কোটির উপরে, সুতরাং একটু সময় লাগবে স্টকটির। এরপরে আমরা দেশবন্ধু পলিমারের আগে আরেকটা অনুরোধ ছিল, সেটা কনফিডেন্স সিমেন্টের ব্যাপারটা আমরা একটু দেখি। কনফিডেন্স সিমেন্টের কি অবস্থা? কনফিডেন্ট বেশ ডাউনে চলে এসেছে। আমরা কনফিডেন্স নিয়ে আর কনফিডেন্স দেখাতে চাচ্ছি না, কারণ কনফিডেন্স তার যে ডাউন ট্রেন্ড সেটি অব্যাহত রেখেছে। এক প্রকারে মাঝে 2-3 দিন একটু মুভমেন্ট দিয়ে তার সে সাপোর্ট ধরে রেখেছে, বাট এই সাপোর্টটা এখন আর মনে হয় না যে কাজে দেবে, কারণ কে বলে যে 53 টাকা 90 পয়সা, আমার যদি ভুল না হয়, এই জায়গাতে একটা ভালো সাপোর্ট ছিল এবং সে সেটা ভেঙে ফেলেছে। এবং স্বাভাবিকভাবে এখন যদি আপনি আমার কথা আলোচনা শুনে অসন্তুষ্ট হন, তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি চার্ট অনুযায়ী কথা বলি, তাই না? তো সে চার্টে দেখাচ্ছে যে এখন 49 টাকা 70 পয়সা থেকে 52 টাকা 50 পয়সা এই লেভেলে একটা প্রাথমিক আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে পারে। তো এই ডাউন ট্রেন্ডটা যদি হয়ে যায় তাহলে কিছুই করার থাকবে না। বাট সব মিলিয়ে স্টকটি চমৎকার, ভালো, এটুকু আপনাদেরকে বলতে পারি। বাট এই মুহূর্তে কনফিডেন্স আমি দেখাতে প্রস্তুত নয় কনফিডেন্সে। তো এরপরে আমরা একটু ইন্স্যুরেন্স সেক্টরের প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলি। প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে জানতে চাচ্ছেন, ডাউন ট্রেন্ডে থাকবে, সাপোর্টে আসার চেষ্টা করছে, দেখা যাক। রেড সিগন্যালে সেল দেখতে পাচ্ছেন, সেটি আপনারা নিজেরাই দেখছেন, সুতরাং আমরা একটু সময় দিলে স্টকটি ভালো হবে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন এবং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সঙ্গে ওয়াচ লিস্ট নিয়ে সংযুক্ত হতে চান তারা অবশ্যই আমার সাথে ওয়াচ লিস্ট নিয়ে সংযুক্ত হবেন এবং সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে ওয়াচ লিস্ট দেওয়া হয়। আরেকটি স্টক রয়ে গেছে, আরে সর্বনাশ, সেই স্টকটি যদি আলোচনা করার জন্য দেশ গার্মেন্টস একবার দেখে বলে দিই। দেশ গার্মেন্টস ইনসাইডার ডাউন ট্রেন্ড সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, বাট এখানে মার্কেট পরিস্থিতি বিবেচনায় হয়তো সে সাপোর্ট নিবে, বাট সাপোর্ট যদি না নেয় তাহলে 95 থেকে 98 আসার চেষ্টা করবে। তো যাদের রয়েছে অবশ্যই এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমার সাথে অনারিয়াম সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা বা স্টক ওয়াচ লিস্ট নিতে চান সেটি জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।